শুধুবৃন্দ, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব তারেক রহমান এমপি, মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। শুধুবৃন্দ, এই পর্যায়ে অনুষ্ঠানের অন্যতম মাহেন্দ্রক্ষণ মাননীয় প্রধানমন্ত্রী এখন ফলক উন্মোচনের মাধ্যমে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। গাজীপুর সিটি কর্পোরেশনের 8.20 একর জমিতে এই ইনস্টিটিউট হবে আমাদের দুর্যোগ মোকাবিলায় সক্ষমতার এক নতুন কেন্দ্রবিন্দু। আজকের এই ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। এ পর্যায়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ফলক উন্মোচনের জন্য বিনীত অনুরোধ করছি। আপনি একটু পিছন খালেদ ভাই, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সম্মানিত সুধী, ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন হল। এখন এই প্রকল্পের সাফল্য ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন হাফেজ এদিকে না না الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. الله تعالى জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাজের আজকের অনুষ্ঠানকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। আল্লাহ তাআলা এই ইনস্টিটিউট বাস্তবায়নের ফলে তার সফল ব্যবস্থাপনা উপভোগ করে আমরা সকলে যেন দুর্যোগ থেকে মুক্তি পেতে পারি, সেই ব্যবস্থা ও যোগ্যতা আমাদেরকে দান করুন আল্লাহ। আল্লাহ তাআলা আজকের সকল দেশপ্রেমী উপস্থিতিদেরকে দেশের শান্তি সমৃদ্ধি ও কল্যাণের জন্য কবুল করুন এবং দেশের উন্নতির জন্য সকল মতভেদ ভুলে গিয়ে আল্লাহ তাআলা এক হয়ে চলার সকলকে তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ তাআলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম ও বারবারের সফল সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং ওনার ছোট ছেলে জনাব আরাফাত রহমান কুকুবাই সহ আল্লাহ তাআলা সকলকে শাহাদাতের মর্যাদা দান করে জান্নাতের উচ্চ আলা মাকাম আপনি দান করুন আল্লাহ। আল্লাহ তাআলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে আল্লাহ তাআলা স্বাস্থ্যগত সুস্থতা সাথেই সফল রাষ্ট্রনায়ক হিসেবে দেশের খেদমত করার তৌফিক আপনি দান করুন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين.
হুজুর এদিকে আসেন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। দুর্যোগ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপনা করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যারা তারেক রহমান এমপি। এই পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীকে পাশের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার জন্য সবিনয় অনুরোধ করছি। আপনি আগানো তো হল আমাকে তো সাদা গাড়িতে দেখে হ্যাঁ সবাই আপনার এই পতাকা গাড়িকে সাইড দিয়ে দিচ্ছেন সাদা গাড়ি পিছনে সমস্যা হয়ে গেছে মাছ ছাড়বেন। এটাই সবাই নামার দরকার নেই এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী ইনস্টিটিউট প্রাঙ্গণের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করবেন। দুর্যোগ ঝুঁকি হ্রাসে প্রকৃতির ভূমিকা অপরিসীম, আর মাননীয় প্রধানমন্ত্রীর এই কর্মযজ্ঞ সেই গুরুত্বকেই ফুটিয়ে তুলেছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক পরিবেশের বিকাশে তার এই উদ্যোগ আমাদের অনুপ্রাণিত করবে। ইনস্টিটিউট প্রাঙ্গণের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করছেন মাননীয় প্রধানমন্ত্রী। তালি দেই ওটা আপনার ছেড়ে দেন এখন আপনি ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এ পর্যায়ে প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রীকে এই ইনস্টিটিউট প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষরোপণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আপনি পিছনে চলে আসেন, ভাই এই সাইডে যান, আপনি যান। ওটা 100 বছর টিকে থাকবে আর কি। মাননীয় প্রধানমন্ত্রী ইনস্টিটিউট প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষরোপণ করছে। বস্তা তো পচে যাবে ওখানে। দুর্যোগ ঝুঁকি হ্রাসে প্রকৃতির ভূমিকা অপরিসীম, আর মাননীয় প্রধানমন্ত্রী এই কর্মযজ্ঞ সেই গুরুত্বকে ফুটিয়ে তুলছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রকৃতির সম্পদ বিকাশে তার এই উদ্যোগ আমাদের অনুপ্রাণিত করবে। ইনস্টিটিউট প্রাঙ্গণে একটি গাছের পোনা রোপণ করছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী। গাছটা হচ্ছে আমাদের বজ্রপাত নিরোধক। এটা তো অনেক বছর থেকে হাত ধরতে কোনো অসুবিধা নেই।
প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী ইনস্টিটিউট প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষ চারা রোপণ করবেন। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর আপনি উদ্বোধন করেছেন স্যার। এখন স্যার এই ভবনটি যে প্রকল্পের আওতাভুক্ত সে সম্পর্কে আমরা একটু অবহিত করছি। স্যার, প্রকল্পের নাম জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন প্রকল্প। এই স্যার প্রকল্পের আমাদের একাডেমিক দিন স্যার, এটি বাস্তবায়নকারী সংস্থা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এর ব্যয় হল 53.618 কোটি টাকা, পুরাটাই বাংলাদেশ সরকারের অর্থায়নে হবে। প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের 51 নম্বর ওয়ার্ডের 27 মৌজায়। এখানে স্যার আয়তাধীন এলাকা হলো 8.201। স্যার, এই প্রকল্পের প্রেক্ষাপটটা হলো এরকম যে আমাদের একটা দুর্যোগ ব্যবস্থাপনা আইন রয়েছে 2012, যার মাধ্যমে আমার অধিদপ্তর তৈরি হয়েছে। স্যার, এই আইনের 12-র 1 ধারায় বলা হয়েছে বিভিন্ন ধরনের দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে আমাদের গবেষণা করতে হবে এবং দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে সক্ষমতা বৃদ্ধির জন্য একটি জাতীয় দুর্যোগ গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট তৈরি করতে হবে। স্যার, এই ইনস্টিটিউটের সাথে আমাদের বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে যে নির্বাচনী ইশতেহার দিয়েছিলেন সেখানে বলা হয়েছে দুর্যোগ বিষয়ে গবেষণা ও প্রশিক্ষণকে আমরা উৎসাহিত করব। স্যার, এই ইনস্টিটিউটের সাথে সেটি অত্যন্ত সংগঠিত। এই ইনস্টিটিউটের উদ্দেশ্য হল স্যার প্রশিক্ষিত জনগোষ্ঠী তৈরি করা। জানেন স্যার, আমাদের প্রচুর স্বেচ্ছাসেবক রয়েছে। আমাদের যখন এই ইনস্টিটিউট হয়ে যাবে স্যার, এর পিছনে হবে আমাদের হোস্টেল বিল্ডিং, এখানে মাঠ থাকবে, তারা সিমুলেশন করবেন। জানেন স্যার, আমাদের সিপিপির আগে 80,000 ভলেন্টিয়ার রয়েছে, ভূমিকম্পের ভলেন্টিয়ার আমরা তৈরি করছি। আগের তো আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি রয়েছে স্যার, জেলা উপজেলা ইউনিয়নে, সেখানে জনপ্রতিনিধিরা রয়েছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, কৃষক, ব্যবসায়ী, চেম্বার অফ কমার্সের প্রতিনিধি, সাংবাদিক, অনেকে, তাদেরকে আমরা পরিচালনা প্রশিক্ষণ দিব। আর হলো স্যার গবেষণা। গবেষণার প্রয়োজনটা এরকম, আমরা যেমন স্যার প্রতি বছর শীতের আগে কি করি, কম্বল বিতরণ করি। এটা আমাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন, আমরা ইন অ্যান্টিসিপেশন এই কাজটা করে থাকি। সেরকম স্যার আমরা যখন বিভিন্ন দুর্যোগের সময়, বিশেষ করে বন্যা প্রবণ, ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় যদি আমরা আগে আর্থিক সহায়তা করি, তার প্রভাবটা কি হবে আমরা দেখতে পাবো। তার দক্ষিণাঞ্চলে যখন প্রবল ঝড় বৃষ্টি হয়, বাঁধ ভেঙে যায়, দেখা যায় যে বাঁধ মেরামত করলাম, মাটিতে লবণাক্ততা থেকে যায়। এইসব বিষয়ে স্যার আমরা গবেষণা করবো। এখানে গবেষণা কর্মকর্তার জন্য আমরা 13টা পদ এবং উদ্বোধন গবেষণা কর্মকর্তা 6 পদের প্রস্তাব করেছি। প্রকল্পের প্রথম পর্যায়ে এই বিল্ডিং এর স্যার 3 তলা তৈরি হবে এবং এই হোস্টেল বিল্ডিং এরও 3 তলা। আমরা প্রথম পর্যায়ে এতটুকু তুলেছি। যখন সব প্রকল্পের মাধ্যমে ইনস্টিটিউটটা তৈরি হয়ে যাবে তখন তার প্রধান কাজ হবে কোঅর্ডিনেশন করা। তার দেশের অনেকগুলি বিশ্ববিদ্যালয় দুর্যোগ নিয়ে লেখাপড়া চলছে, তাদের সাথে কোঅর্ডিনেশন করা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমাদের কাছে এসে উপস্থিত হয়। তাদের তথ্য উপাত্তের জন্য আমরা এই ইনস্টিটিউট তাদের সাথে আরো কোঅর্ডিনেশন করতে পারবে, আমাদের দেশের গবেষণার সুযোগ আরো বাড়বে। তার আমাদের এখানে ফ্যাসিলিটি থাকবে, আমরা একই সাথে সেমিনার সিম্পোজিয়াম করতে পারবো। এই বিল্ডিং এর সাথে সর্বোচ্চ তলায় 9 ও 10 বিদেশিদের জন্য আমরা থাকার ব্যবস্থা রাখবো, তাদেরও আমাদের গবেষণার সাথে আমরা সম্পৃক্ত করতে পারবো। স্যার, এই প্রকল্প যে ফ্যাসিলিটি হবে আমাদের একসাথে ক্লাসরুম থাকবে 7টা। আমাদের প্রতি ক্লাসরুমে 50 করে 350 জনকে প্রশিক্ষণ দিতে পারবো। আমাদের 2টা থাকবে স্যার সেমিনার রুম, 200 জনকে একসাথে আমরা সেমিনার সিম্পোজিয়ামে অংশ নিতে পারবো। আমাদের কম্পিউটার ল্যাব থাকবে 2টি, 60 করে 120 জনকে কম্পিউটার ল্যাবে একসাথে আমরা আমাদের ক্লাস করাতে পারবো। স্যার, এই প্রকল্পটা হওয়ার সুবিধা আমরা মনে করছি জনগণের মধ্যে আমাদের যারা প্রশিক্ষণার্থী তারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আমাদের যারা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য তারা প্রশিক্ষণ নিয়ে সারা দেশের মানুষের কাছে আরও সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে, আমাদের দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাস পাবে। তারা আপনি জানেন 34 সালে যখন আগস্টে ভয়াবহ বন্যা হয়েছিল, সরকারের ক্ষতি হয়েছিল 14,600 কোটি টাকা।
এই ক্ষতিকে হ্রাস করার জন্যই আমাদের ইনস্টিটিউট কাজ করে। যখন এত পরিমাণে হঠাৎ করে টাকা লাগে, তখন অর্থ বিভাগকে আমরা ভোগ বরাদ্দের জন্য করি, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ তাকে সেটি দিতে হয়। তারপর কি হয় স্যার, প্রতি বছর সামনে আমাদের বাজেট হবে, আমরা যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি করি সেগুলিকে একটা ভাগ আছে। আমরা চাই সকলের সহযোগিতায় এটি করা। স্যার, এই প্রকল্পের যে বিল্ডিংটি হচ্ছে এটি কতটা বিশেষ বৈশিষ্ট্য, রেইন ওয়াটার হারভেস্টিং হবে এবং আরও অনেক কিছু। এই অংশগুলো আমাদের প্রকল্পের বিশেষজ্ঞ খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচারের প্রফেসর যারা নাজিমুদ্দিন তিনি এখন উপস্থাপন করেন। এই প্রকল্পটি করার সময় রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, এটা আমরা একটা রিসার্চ বেস ডিজাইন করেছি, সেটা একটু আমরা ফার্স্ট চেষ্টা করেছি যে একটা মনোরেন্টাল বিল্ডিং আমাদের দরকার, বাট তার ভিতরে যারা কাজ করবে সফট ফ্লোর হবে। আমরা বাইরে থেকে একটা মনোরেন্টাল বিল্ডিং তৈরি করতে চাই, জাস্ট ভিতরে ঢুকে আমরা সফট কোর পাচ্ছি, একটা অ্যাট্রিয়াম, যেখানে হচ্ছে ট্রেনার রিসার্চাররা মুখোমুখি আলোচনা করতে পারবে এবং বিভিন্ন সার্কুলেশন করতে পারবে। আমরা এই ভবনটা তৈরি করার সময় যেহেতু ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা ভবন রিসার্চ ইনস্টিটিউট, আমরা ফর্ম সিলেকশনে একটা কিউব নিয়েছি যেটা হচ্ছে মোর স্ট্যাবল। কিউবের বিষয়টা হচ্ছে আপনি জেনে থাকবেন সবচেয়ে বেশি স্ট্যাবল হচ্ছে কিউব, এবং এখানে দুটা লেয়ার কিউব স্ট্রাকচারাল সিস্টেম, ওয়ার্ল্ডের সুপরিচিত যে স্ট্রাকচারাল সিস্টেম সেটা আমরা ইউজ করেছি। বাইরে আমরা একটা লেয়ার নিচ্ছি, তার ভিতরে আমরা আরেকটা কিউব নিচ্ছি। বাইরেটা হচ্ছে আমাদের রেকনটেক এবং ভিতরে হচ্ছে আমাদের ডানকন। বেসিক্যালি এই কাজগুলো করার উদ্দেশ্যই ছিল যে আমরা যে বিল্ডিংটা করছি এটা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের বিল্ডিং, এবং এটার সাথে আমরা স্টাডি করে দেখেছি যে ক্লাইমেট রেজিলিয়েন্স, ক্লাইমেট চেঞ্জ এই ইস্যুগুলো খুব ইম্পর্টেন্ট, এবং ভবনের মাধ্যমে একটা বিল্ডিংকে ক্লাইমেট চেঞ্জের ইস্যুগুলোকে কীভাবে অ্যাড্রেস করা যায় এটা আমরা প্রশ্ন করেছি এবং কিছু উত্তর খোঁজার চেষ্টা করেছি এই ভবনের মাধ্যমে। আপনি জেনে থাকবেন উষ্ণতার জন্য যে টেম্পারেচার বেড়েই যাচ্ছে এবং আমাদের মতো একটা গরম দেশে আমরা প্রচুর ভ্রমণ করছি চারিদিকে গ্লাস দিয়ে, যে কারণে বাইরের সার্ফেসে মাইক্রোক্লাইমেট টেম্পারেচার কয়েক ডিগ্রি বেড়ে যাচ্ছে, ভিতরে হিট ট্র্যাপ হচ্ছে, ফ্রেশ এয়ার ইনলেট হচ্ছে না, এবং আমরা দীর্ঘ সময় অফিসে কাজও করতে পারছি না। এবং সাথে সাথে আমরা প্রচুর পরিমাণে এসি ইনস্টল করছি এবং বিদ্যুৎ খরচ করছি। আমরা এই ভবনটা ফার্স্ট এই রিসার্চটাই করি যে আমরা একটা থার্মাল লেয়ার তৈরি করি। আমাদের দেশের বিল্ডিং এর আচরণ আসলে ঠান্ডা দেশের বিল্ডিং এর মতো হওয়ার কথা না, যে কারণে এই ভবনটায় আমরা একটা থার্মাল লেয়ার তৈরি করেছি বিল্ডিং এর বাইরে, কনক্রিট লেয়ার, এবং গ্লাস সার্ফেসটা হচ্ছে টার্ফেট বিষয়। এবং আপনি দেখে থাকলেন যে ভবনগুলোতে নর্মালি ফিক্সড গ্লাস ইউজ করা হয়, আমরা এখানে ইনসিস্ট করবো দিনের যখন সম্ভব ঠান্ডার সময় যাতে আমরা চাইলে পুরো জায়গাটাই খুলে ফেলি। এবং আমরা এখানে 2 লেয়ারের ন্যাচারাল ভেন্টিলেশনের চিন্তা করেছি। আমরা দীর্ঘদিন এটা নিয়ে কাজ করছি এবং প্রায় 20-25 জন একটা টিম কাজ করছে আমার সাথে, আমি আমরা 2টা লেয়ারে বিল্ডিংয়ের ভিতরে বাতাস নিচ্ছি। এটা হচ্ছে আমাদের সাউথ, এই বাতাস যাবে বিল্ডিংটা আমাদের এই বরাবর হচ্ছে। এই সাউথের বাতাসটা আমরা এখানে 90 ফিট 22 ফিট ওপেনিংয়ের ভিতরে নিচ্ছি। নেওয়ার পরে এই বাতাসটাকে বিল্ডিংয়ের পিছন থেকে আমরা বের করি, তারপরে বডি লেভেলে আমার অ্যাট্রিয়ামে ঠান্ডা থাকছে। এছাড়াও আমরা এই ভবনের সামনে যে সাদামাটা অংশ আছে এখানে প্রায় 50 ফিটের একটা উইন্ডো করছি, কয়েকটা ফ্লোর দিয়ে এইখান থেকে আমরা বাতাসটাকে অ্যাট্রিয়ামের ভিতরে নেওয়ার পরে এই অংশে সর্ট অফ মাইল টাউলেন্সের মতো হবে, এবং এই বাতাসটাকে আমরা আমাদের সাইড থেকে বের করি। এবং এইটার 6 তলার উপরে যে আমরা একটা অংশ আটকে দিচ্ছি, সেখান থেকে কন্ট্রোল ডেলাইট আমরা নিব এই অ্যাট্রিয়ামের ভিতরে। তাতে আমার সুবিধা হচ্ছে আমার এই অংশ, আমার এই করিডোর, এবং যেখান থেকে আমার ছাত্ররা করতে এখানে এসি ব্যবহার করতে চাই। এই পুরো ভবনে আমরা হিসাব করে দেখিয়েছি যে 50% এসি যদি আমি ইনস্টল করি, নর্মালি থাকার সময় অন্যান্য ভবনের যদি করছি তার সঙ্গে অতি ব্যবহার করতে, তাতে আমার রানিং কস্ট কমে যাচ্ছে, আমার আননেসারি ক্লিয়ার হচ্ছে না, আমি ট্রাফিক কন্ট্রোল ইউজ করছি, এবং এই অঞ্চলের একটা বড় অংশের মাটি লাল, তার ভিতরে যে অ্যাট্রিয়ামটা আমরা কংক্রিটের সাথে এখানে একটা লাল অংশ ব্রাউন একটা কংক্রিট আমরা তৈরি করছি। এছাড়াও এই ভবনে আরো অনেক কিছু আছে, বলতে গেলে অনেক সময় নষ্ট হবে, আমরা ডিটেলে কাজ করেছি। আচ্ছা, আর আমরা রেইন ওয়াটার হারভেস্ট করার জন্য রুফের এই অংশটাকে জাস্ট ইনক্লাইন করেছি,
এবং আপনি ওখান থেকে দেখা যাচ্ছে কিনা জানি না, এই স্লোপ থেকে পানিটাকে আমরা কালেক্ট করবো, এই পানিটাকে আমরা যতদূর পারি এই ইমার্জেন্সি করবো। আমাদের বিশ্বাস আপনার সহযোগিতা নেবেন, পুরো ভবনটা আসলে শেষ হওয়া দরকার একসাথে, এটা পাশে হলে সুফল আমরা পাবো, এটা আমরা শেষ করতে পারি। আমাদের যারা স্থাপত্যের ছাত্র এবং যারা প্র্যাকটিস করে স্থাপত্যের প্রকৌশলী, আমার ধারণা এই বিল্ডিংটা থেকে নতুন কিছু তারা ভাবে বা শেখার চেষ্টা করতে আমি সেভাবে চলছি। আচ্ছা, এমনি আমি জানার জন্য আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা শুনেছি, আমি দেখিনি অবশ্য শুনেছি, তাজমহলে আপনার ওই ফ্লোর দিয়ে ফ্লোরের নিচে দিয়ে পানি প্রস্তুত করছে যাতে ঠান্ডা থাকার জন্য। তো আপনি যে বৃষ্টির পানি ধরবেন, এইটা দিয়ে প্রস্তুতি করা যায় না? আমরা যেটা করছি পানিটাকে মানে যেটা আপনি এয়ার কন্ডিশনের অ্যাপ্লাই করেছেন যে এয়ার কন্ডিশন কম লাগবে, তারপরে যে পানিটা ফ্লো করে, হ্যাঁ মানে এটা আমরা দেখবো, এটা পানিটা রিসাইকেলই করবে, যে প্রতিবার নতুন পানি করবো না, এক জায়গায় একটা পানি থাকবে, সেই পানিটাই রিসাইকেল, মানে বারে বারে উঠেই রিসাইকেল করবে পানিটা। অবশ্যই এটা আমরা নোট করে নিব এবং প্রকল্পের ভিতরে রূপে প্রচুর পাইপ করবে যেখান থেকে পানি যাচ্ছে ঠান্ডা কন্টিনিউয়াসলি যাচ্ছে, সেটাকে আবার রিলিজ করতে হবে। রাইট, ওই পানিটাকে যদি পুরো বিল্ডিংটাকে ঘোরানো যায় আন্দোলন করে, হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে তো সেটা কাজ করা যাবে, তাজমহল করতে গেলে তখন এটা করা যাবে, এটাকে আমরা এছাড়া আমাদের এখানে জায়গাটা আছে তো লিনিয়ার, যেহেতু সবাই আছেন, কিছু অংশ জায়গা যদি বাদ করে বিশ্বাস এটা হলে এটা ইন্টারন্যাশনাল একটা ভালো সার্ভিস হবে, ভবনটাও দেখতে আসবে, কাজে আসবে। এখানে অনেক ইকুইপমেন্ট থাকবে, ওগুলা কোথায় থাকবে? বিভিন্ন ইকুইপমেন্ট থাকবে না, সেগুলো কোথায় থাকবে? এটা তো 28 দিকে তৈরি, এর মধ্যে কোনো বিল্ডিংয়ে যেখানে সব ইনস্ট্রুমেন্টগুলো থাকবে, কোনটা থাকবে? হোস্টেল দেখালেন আপনি, কনফারেন্স রুম এগুলো দেখালেন বোধহয়, বিল্ডিং এর আপনার 1 থেকে 3 তলা পর্যন্ত হবে আমাদের ক্লাসরুম, ল্যাব, এগুলি। 4-5 তলার দিকে আমাদের অফিস হবে, 6-7 তলা 8 তলায় আমাদের রিসার্চ যারা কাজ করবে, আর 9-10 তলা আমরা ফরেনারদের জন্য ডেডিকেটেড রাখছি, তাদেরকে এখানে ইনভাইট করা। আর এই ইকুইপমেন্টগুলো একটা ল্যাব যে ফ্লোরে আছে সেখানে হবে, যেখানে আমাদের অফিস রুম সেখানে, আর এই একাডেমিক বিল্ডিং আর হোস্টেলটা হচ্ছে স্যার আমাদের এই কাজটা হচ্ছে 6 তলা, যারা প্রশিক্ষণার্থী কাজ থাকে, একসাথে 350 জন। আমাদের খেলার মাঠ থাকবে স্যার, আর যারা এখানে কাজ করবে তাদের জন্য ভবন তৈরি করবে। ওটা নয় হোস্টেল, পরের এটা হোস্টেল, এটা হলো স্যার আমাদের যারা স্টাফরা থাকবেন তাদের জন্য ভবন তৈরি করতে হবে, যাতে আবাসিকভাবে তারা এখানেই থাকে, এখান থেকেই কাজ করে। আর এই প্রতিষ্ঠানে যিনি প্রধান হবেন তিনি আমাদের এদিকে মাঠ থাকলে আরেকটা ভালো হয় স্যার, মধ্যপুরের পূর্ব পাশে জায়গা যদি আমাদেরকে করা হয় তাহলে আমরা চাই এখানেই সমস্ত স্টিমুলেশন। ফায়ার সার্ভিস আসবে স্যার, আমাদেরকে দেখাবে যে ফায়ার সাইড 21 তলা করতে হলে আমাদের বিল্ডিংয়ে যখন থাকবো কী করবো, ঘূর্ণিঝড়ের সময় কী করবো, বন্যার সময় এই যে পুকুরটা সেখানে যে আমাদেরকে নেট দিতে হবে, ভূমিকম্পের সময় স্যার আপনি এটা নিয়ে খুবই কনসার্ন, আমরা এই সিমুলেশনগুলো এই ভিডিওগুলো এখানেই করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। সামনে চলে যান, বাসের ভেতরে চলে যান। সামনে চলে যান, সামনে চলে যান, সামনে চলে যান, একটু গ্যাপটা বাড়ান, একটু গ্যাপটা বাড়ান। এই সামনে পড়ে যান, পড়ে যান। জি স্যার, গ্যাপটা বাড়ান, গ্যাপটা বাড়ান। একটু গ্যাপটা বাড়ান, একটু স্পেস দেন।
মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অনুষ্ঠান স্থলে প্রবেশ করছেন। বাম চলুন, ওই পাশে চলুন। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং দুর্যোগ সমস্যার এক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আজ আমরা সমাবেত হয়েছি গাজীপুর নগরীতে। দুর্যোগ ঝুঁকি আসে বাংলাদেশের সফলতা বৃদ্ধির এক নতুন দিগন্তের সূচনা লগ্নে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং মোহাম্মদ মানসুরুল হক, প্রোগ্রামার, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এবং আমি সঞ্জিদা ইয়াসমিন, উপসচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আজ এক ঐতিহাসিক দিন। দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2012 এর লক্ষ্য পূরণে আজ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানে মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম ইকবাল হোসেন এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু এমপি। আরও উপস্থিত রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক জনাব রেজওয়ানুর রহমান। আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত রয়েছেন গাজীপুরের সংসদ সদস্যবৃন্দ, সরকারি ও বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুধীবৃন্দ। বাংলাদেশ আমাদের আমন্ত্রিত সুধী ও অতিথিবৃন্দ ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন। আপনাদের উপস্থিতিতে আজকের এই আয়োজন সার্থক হয়ে উঠেছে। বাংলাদেশ প্রাকৃতিক বৈচিত্র্যের এক নিরাপদ, কিন্তু ভৌগোলিক অবস্থানের কারণে এই দেশ বারবার আক্রান্ত হচ্ছে ঘূর্ণিঝড়, বজ্রপাত, বন্যা, অনাবৃষ্টি, খরা ও জল চাষের মতো প্রাকৃতিক দুর্যোগে। এছাড়া মনুষ্যসৃষ্ট দুর্যোগ যেমন অগ্নিকাণ্ড, কেমিক্যাল বিস্ফোরণ ইত্যাদি উল্লেখযোগ্য। আর এই দুর্যোগ মোকাবিলায় সাফল্যের সাথে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এর অংশ হিসেবে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করার জন্য আজ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। সুধীবৃন্দ, অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তাকে জানাই উষ্ণ অভ্যর্থনা। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রাণ ঢালা অভিনন্দন। তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় আরও এক ধাপ এগিয়ে যাবে। সম্মানিত সুধীবৃন্দ, আমরা এখন মূল অনুষ্ঠানে পদার্পণ করছি। শুরুতেই জাতীয় সঙ্গীত। সম্মানিত উপস্থিতি, জাতীয় সঙ্গীত চলাকালে সকলকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে থাকছে পবিত্র গ্রন্থ থেকে পাঠ। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ মাওলানা মোহাম্মদ মনোয়ার হোসেন, খতিব
কালেক্টরেট জামে মসজিদ, জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তেলাওয়াত সূরা রুম ৪১ নম্বর আয়াত, পঞ্চম রুকু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. صدق الله العظيم. অর্থ: বিতাড়িত শয়তানের চক্রান্ত থেকে বাঁচার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাচ্ছি। পরম করুণাময় ও অত্যন্ত দয়ালু মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। মানুষের কৃতকর্মের কারণে সমুদ্রে ও স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে, যার ফলে তাদেরকে কোনো কোনো কর্মের শাস্তি মহান আল্লাহ রাব্বুল আলামিন আসাদন করান, যাতে তারা ফিরে আসে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এবার পবিত্র গীতা থেকে পাঠ করবেন পঞ্চতীর্থ পণ্ডিত ও পুরোহিত শ্রী সুদীপ্ত চক্রবর্তী জয়, শ্রী শ্রী মাধব মন্দির, রাজবাড়ী, গাজীপুর। নমস্কার, আদাব। আমি পবিত্র শ্রীমদ্ ভগবদ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ থেকে 13 ও 14 নং শ্লোক পাঠ করছি। ওম হরিয়ং তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো রাধাকৃষ্ণ শ্রী শ্রী গুরুবে নমো। আদিষ্টা সর্বভূতানাং মৈত্রকারণ এব চ নির্মামনিরহংকার সমো দুঃখ সুখক্ষমী সন্তুষ্ট সততং যোগী যতাত্তাধীর নিশ্চয় মর্যাপিতং মনর্বুদ্ধির্যো যো মদ্ভক্ত সচ মে প্রিয়। অনুবাদ: শ্রী শ্রী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে সমগ্র মানব জাতিকে বললেন, যিনি কাউকে হিংসা করেন না, যিনি সকলের প্রতি মিত্রভাবাপন্ন ও দয়াবান, যিনি সবাইকে সমান চোখে দেখেন, যিনি অহংকার বর্জিত, যিনি সুখে দুঃখে সমভাবাপন্ন, সদা সন্তুষ্ট, দৃঢ় বিশ্বাসী, যাহার মন বুদ্ধি আমাতে অর্পিত, যাহাকে কোনো কিছু মনোপীড়া দিতে পারে না, যিনি অন্যকে উদ্বিগ্ন করেন না এবং নিজে উদ্বিগ্ন হন না, যিনি নিষ্কামভাবে কর্ম করেন, এই প্রকার ভক্তই আমার প্রিয়। পৃথিবীর সকলের মঙ্গল হোক, সকলেই সুখী হোক, নিরোগ হোক, প্রশান্তি লাভ করুক, কেউ যেন দুঃখ ভোগ না করে। ভুলুকে দুলুকে জলে স্থলে অন্তরিক্ষে যে শান্তি, ভগবত কৃপায় সে শান্তি আমাদের সকলের হোক। ওম শান্তি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ করতে আসছেন ঈশিতা রোজারিও। করিন্থীয়দের কাছে পলের প্রথম ধর্মপত্র 13 অধ্যায় 3 থেকে 8 পদ। আমি যদি আমার সমস্ত কিছুই দীনদরিদ্রের মধ্যে বিলিয়ে দিই, এমনকি আমার নিজের দেহ আগুনেও সঁপে দিই, অথচ আমার অন্তরে যদি না থাকে ভালোবাসা,
তাহলে তাতে আমার কোনো লাভই নেই। ভালোবাসা নিত্য সহিষ্ণু, ভালোবাসা স্নেহ কোমল, তার মধ্যে নেই কোনো ঈর্ষা। ভালোবাসা কখনো বড়াই করে না, উদ্যত হয় না, রুক্ষও হয় না। সে স্বার্থপর নয়, বদমেজাজিও নয়। পরের অপরাধ সে কখনো ধরেই না, অধর্মে সে আনন্দ পায় না, বরং সত্যকে নিয়েই তার আনন্দ। ভালোবাসা সমস্তই ক্ষমার চোখে দেখে, তার বিশ্বাস সীমাহীন তার আশা ও তার ধৈর্য। ভালোবাসার মৃত্যু নেই, আপাতত বিশ্বাস, আশা ও ভালোবাসা এই তিনটি থেকে যাচ্ছে বটে, কিন্তু ভালোবাসাই সর্বশ্রেষ্ঠ। প্রভুর বাণী, ঈশ্বরকে ধন্যবাদ। ধন্যবাদ। এবারে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন তুষিতা বড়ুয়া, প্রভাষক, রাজুক, উত্তরা মডেল কলেজ, ঢাকা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। সর্বপ্রথমে মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে আমি আমার শ্রদ্ধা চিত্তে বন্দনা নিবেদন করছি। এবারে বিশ্ব মৈত্রী সূত্র তথা কারানিয়া মৃত্যু সূত্রং থেকে ছোট্ট একটি অংশ পাঠ করছি। না পারো পারাং নিকুবেক্ষা নাথি মায়াথা কথাচিনাং কিঞ্চি বেরোসানা পাটি খাসাইয়া নাইয়া মাইয়া সা দুঃখামিচিয়া। তথাগত বুদ্ধ বলেছেন, পরস্পরকে বঞ্চনা করবে না এবং কায় ও বাক্যের দ্বারা কখনো কাউকে অবজ্ঞা, অবহেলা এবং তুচ্ছ তাচ্ছিল্য করবে না। সেই সাথে বুদ্ধ আরও বলেছেন, সবসময় মনে মৈত্রী পোষণ করবে এবং রাগ এবং হিংসার বশবর্তী হয়ে কখনো কারো মনে কষ্ট দিবে না। সাব্বে সত্তা সুখিতা ভাবান্তুতে, জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক। ভাবাতু সাব্বা মাঙ্গালাং, জায়াতু বুদ্ধ শাসনাং। ধন্যবাদ। উপস্থিত সুধীবৃন্দ, এ পর্যায়ে স্বাগত বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ সাইদুর রহমান খানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সুধী সমাবেশে সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। আমাদের আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের শ্রদ্ধেয় মন্ত্রী মহোদয় জনাব আসাদুল হাবিব দুলু এমপি। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহোদয় জনাব এম ইকবাল হোসেন এমপি। মঞ্চে যারা আমাদের সামনে বসে আছেন আমন্ত্রিত বিভিন্ন সরকারি, বেসরকারি, সামরিক, বেসামরিক কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা, মন্ত্রী পরিষদ বিভাগের সদস্যবৃন্দ, গাজীপুর জেলার মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সরকারের আমন্ত্রিত অতিথিবৃন্দ, এনজিও, ডেভেলপমেন্ট পার্টনার, সবাইকে আমি জানাই সালাম এবং স্বাগত। আজকে আমাদের একটি মাহেন্দ্রক্ষণ, এই মাহেন্দ্রক্ষণে আজকে আমাদের এই প্রশিক্ষণ এবং গবেষণা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। এটার অনেক তাৎপর্য রয়েছে, কারণ এটার মাধ্যমে এই প্রতিষ্ঠানটি স্থাপনের গুরুত্ব, তাৎপর্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে বলে আমরা মনে করি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এই জন্য আমাদের মন্ত্রণালয়ের তরফ থেকে কৃতজ্ঞতা এবং সুক্রিয়া জানাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নিশ্চয় অবহিত, বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ হিসেবে পরিচিত। পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে আমরা দুর্যোগপ্রবণ দেশ হিসেবে সামনের কাতারে রয়েছি, তেমনি দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রেও বাংলাদেশ একটা অনন্ত দৃষ্টান্ত স্থাপনকারী দেশ হিসেবেও পরিচিত। আমরা যদি লক্ষ্য করি, জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব, পাশাপাশি আমাদের যে অপরিকল্পিত নগরায়ন, আমাদের প্রকৃতির সাথে মানুষের যে আমরা অপরিকল্পিত হস্তক্ষেপ করছি, আমরা নদী শাসন করছি ইত্যাদি নানা কারণে
আমরা আমাদের প্রতি মুহূর্তে আমাদেরকে দুর্যোগের বিপদাপন্নতা কয়েকগুণ আমাদেরকে বাড়িয়ে দিচ্ছে। আমরা যদি লক্ষ্য করি যে আমরা বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করছি এবং আমাদের যে দীর্ঘ অর্জন, অর্থনৈতিক এবং সামাজিক অগ্রগতি, এটা যে কোনো মুহূর্তে দুর্যোগের ধাক্কায় এটা বিলীন হয়ে যেতে পারে। আমাদের এই জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে আমাদের পূর্ব প্রস্তুতি দরকার। আমরা জরুরি মানবিক সহায়তা করব, পুনরুদ্ধার পুনর্বাসনের কর্মসূচি আমরা পরিচালনা করছি, যেটি দক্ষতার সাথে পরিচালনা করা আমাদের জন্য একান্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আমরা শুনেছি যে দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2012 আমরা একটি ধারা বাস্তবায়নের অংশ হিসেবে এই ইনস্টিটিউট আমরা প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের এইখানে অলরেডি আমাদের এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিফ করা হয়েছে। আমি এই বিষয়ে কথা বলবো না, এই ফোরামে আমি একটু সুযোগ গ্রহণ করতে চাই কয়েকটি বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নেতৃত্বে 12ই ফেব্রুয়ারি সরকার গঠনের পর আমাদের বাংলাদেশে ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প অনুভূত হওয়ার পর আপনি আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় সহ আমাদেরকে তলব দেন এবং আমাদের মন্ত্রণালয়ের কি প্রস্তুতি রয়েছে এবং আমরা কিভাবে দুর্যোগ মোকাবেলা করতে পারি এই ব্যাপারে আপনি একটা ধারণা লাভের উদ্যোগ গ্রহণ করেন। সেটি ছিল 1 মার্চ। আমরা যখন আমাদের মন্ত্রণালয়ের সক্ষমতা আপনাদের সামনে তুলে ধরি তখন আপনি আমাদের কিছু নির্দেশনা প্রদান করেন তাৎক্ষণিকভাবে। সেটির অন্যতম একটি ছিল 1 লক্ষ স্বেচ্ছাসেবক নিয়োগ। আমরা জানি যে আমাদের যদি দুর্যোগ হয় সেক্ষেত্রে স্বেচ্ছাসেবকটা হচ্ছে ফার্স্ট রেসপন্ডার, তারা প্রথম রেসপন্ড করবে এবং তারা হচ্ছে সেই এলাকা সম্পর্কে তার যথেষ্ট নলেজ থাকবে, তার একটা প্রশিক্ষণ থাকবে এবং প্রথম ধাক্কাটা সে সামাল দিবে, এরপরে যাদের ভূমিকা পালন করার কথা তারা পালন করবে। আমরা আপনার নির্দেশনা পাওয়ার পর আমরা আমাদের ফায়ার সার্ভিস ডিভিশন, আনসার, ভিডিপি, রেড ক্রিসেন্ট তাদের সাথে যোগাযোগ করি এবং 1,42,000-এর উপরে আমরা তালিকা সংগ্রহ করি। কিন্তু আপনি যে নির্দেশনা প্রদান করেন যে আমরা চাই না যে 18 বছরের নিচে কোনো বাচ্চারা এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হোক। সেই প্রেক্ষিতে আপনি আমাদের নির্দেশনা প্রদান করেন যে 18+ যারা রয়েছে এবং যাদের মিনিমাম ট্রেনিং কোয়ালিফিকেশন রয়েছে তারাও বিপদাপন্ন হতে পারে, তাদের মোবাইল নাম্বার, তাদের কন্ট্যাক্ট নাম্বার সহ আপনি কিছু ইনস্ট্রাকশন দেন। সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের অলরেডি আমাদের ডেটাবেসের কাজ আমরা শুরু করেছি। গতকালকে স্যার আপনার কাছে আমরা যখন যাই আপনার প্রথম প্রশ্নই আমার কাছে ছিল যে ভলেন্টিয়ারের কি অবস্থা। স্যার আমি আপনাকে প্রতিশ্রুতি দিয়েছি আমরা 2 মাসের মধ্যে এটি কমপ্লিট করব, ইনশাল্লাহ আমরা সেই সময়ের মধ্যেই এটি সম্পন্ন করতে সক্ষম হব। পাশাপাশি আপনার আরেকটি নির্দেশনা ছিল স্যার যে আমাদের ঢাকায় যদি ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকায় যদি ভূমিকম্প সংঘটিত হয় তাহলে লোকজন কোথায় আশ্রয় গ্রহণ করবে। এই নির্দেশনার পর আমরা স্যার সিটি কর্পোরেশন 2টি ঢাকার যেখানে রয়েছে তাদের সাথে যোগাযোগ করি এবং আপনার অবগতির জন্য জানাচ্ছি যে আমরা প্রায় 450-এর ঊর্ধ্বে আমরা বিভিন্ন ফাঁকা জায়গা, মাঠ আমরা চিহ্নিত করেছি এবং এইটি আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি ডিক্লারেশনের জন্য স্যার এই প্রস্তাবনা আমরা অলরেডি আপনার প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্যার আমরা প্রেরণ করেছি। আমরা আশাবাদী যে খুব দ্রুত এটা অফিসিয়ালি ডিক্লারেশন হবে এবং আমাদের যে ভলেন্টিয়ার হবে প্রধানমন্ত্রী মহোদয়ের নির্দেশনা অনুযায়ী সেই ভলেন্টিয়ারদেরকে আমরা ওই জায়গাগুলোতেই প্রশিক্ষণের আয়োজন করব। এই ব্যাপারে আমাদের যে ডেভেলপমেন্ট পার্টনার যারা রয়েছেন তারা অনেকেই আগ্রহ দেখাচ্ছেন আমাদের এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হতে এবং আমাদেরকে সহযোগিতা প্রদান করার জন্য। স্যার আপনার আরেকটি নির্দেশনা ছিল যে সরকারি এবং বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো ভূমিকম্প হলে তারা যে এটা মোকাবেলা করবে তাদের সক্ষমতা কি, তাদের কি কি সরঞ্জাম রয়েছে সেটি তালিকা প্রণয়ন করার কথা। আমরা আর্ম ফোর্স ডিভিশন, আনসার, ভিডিপি, অন্যান্য যারা ফৌজি বাহিনী, পুলিশ ডিপার্টমেন্ট, রেড ক্রিসেন্ট সবার সাথে যোগাযোগ করে সরকারি তরফে স্যার আমরা তালিকা অলরেডি প্রস্তুত করেছি। বেসরকারি যে প্রতিষ্ঠান, এনজিও যারা রয়েছে তাদের তালিকাও আমরা অলরেডি অনেকটা সংগ্রহ করেছি, বাকিটাও অল্প সময়ের মধ্যে সংগ্রহ করে আমরা এই তালিকা কমপ্লিট করতে সক্ষম হব। স্যার আপনার আরেকটি নির্দেশনা ছিল যে আমাদের ভূমিকম্প মোকাবেলার জন্য প্রচারণা, এই ব্যাপারেও স্যার আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের অধিদপ্তর থেকে বিভিন্ন কার্যক্রম আমরা বিভিন্ন রকম টেলিভিশনের প্রচার বিজ্ঞাপনের আমরা উদ্যোগ গ্রহণ করেছি। স্যার আপনি আমাদেরকে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে কারিকুলামে কিভাবে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা যায় আমরা স্যার কারিকুলাম পর্যালোচনা করেছি। আমরা যেটা লক্ষ্য করেছি যে কারিকুলামে আমাদের দুর্যোগের বিষয়গুলো অন্তর্ভুক্ত কিন্তু পরীক্ষার সময় এখানে প্রশ্ন করা হয় না স্যার, যে কারণে বাচ্চারা এই ব্যাপারে পড়ার ব্যাপারে আগ্রহী নয়। আমাদের মন্ত্রী মহোদয় অলরেডি আমাদের নির্দেশনা দিয়েছেন, আমরা স্যার কথা বলছি যাতে স্কুলগুলোতে স্যার
এবং কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় আমাদের যে কারিকুলামের দুর্যোগ ব্যবস্থাপনার যে চ্যাপ্টারগুলো রয়েছে সেটি যেন যথেষ্ট গুরুত্বের সাথে পড়ানো হয় এবং সেখানে আমরা স্যার সিমুলেশন, ডেমনস্ট্রেশন, ড্রিল করার উদ্যোগ আমরা গ্রহণ করব এবং স্যার আমরা ওখানে প্রত্যেকটা শিক্ষক যারা স্কুলের শারীরিক শিক্ষক যারা রয়েছেন তাদেরকে আমরা প্রশিক্ষণের আয়োজন করব বলে আমি আপনাকে অবহিত করছি স্যার। স্যার আমাদের আরেকটি রিকোয়েস্ট আপনার প্রতি ছিল, আপনি আমাদের মৌখিকভাবে সম্মত হয়েছেন এবং আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স পাশাপাশি আমাদের আবহাওয়া অধিদপ্তর, এই দুটি অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস এটি আমাদের মন্ত্রণালয়ের অধীনে হওয়া উচিত। আমরা এই বিষয়ে স্যার আমাদের চিঠি রেডি করেছি, আমরা অবিলম্বে স্যার এটা ক্যাবিনেট ডিভিশনে আগামী সপ্তাহের মধ্যে আমরা প্রেরণ করব। আমরা আশা করি যে এটার ব্যাপারেও স্যার আমরা দ্রুত একটা সিদ্ধান্ত লাভ করতে সক্ষম হব। স্যার আপনার স্যার আরও কয়েকটা নির্দেশনার পাশাপাশি আপনাকে আমরা কয়েকটা প্রস্তাবনা দিয়েছিলাম, তার মধ্যে হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি অপারেশন সেন্টার। এই ব্যাপারে স্যার আমরা অলরেডি 1 একরের উপরে তেজগাঁয়ে আমাদের একটি জায়গা আছে, সেই জায়গায় স্যার আমরা চায়নার সহায়তায়, চায়না আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, তারা এখানে সহযোগিতা আমাদেরকে করবে, তাদের সহযোগিতা আমরা ন্যাশনাল এমার্জেন্সি অপারেশন সেন্টার যেখান থেকে পুরো আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালিত হবে। এই ব্যাপারে স্যার ইআরডি ত্রিপক্ষীয় একটা সভা করবে, আমরা অলরেডি ইআরডিকে পত্র প্রেরণ করেছি। আমরা আশা করি অবিলম্বে এই সভাটি অনুষ্ঠিত হলে আমরা এই বিষয়ে কার্যক্রম নিতে সক্ষম হব। স্যার আপনাকে আমরা আরেকটি প্রস্তাবনা দিয়েছিলাম স্যার, যে দুর্যোগ যদি হয় তাহলে আমরা ইনসিডেন্ট কমান্ড সিস্টেম যেটা সারা বিশ্বে প্রচলিত সেটি আমরা বাংলাদেশেও প্রচলন করতে চাই। উদাহরণ হিসেবে বলতে পারি যে বাংলাদেশে ঢাকা শহরে যদি কোথাও অগ্নিকাণ্ড হয় বা কোনো ভূমি ধস হয় বা দালান ভেঙে পড়ে, তাহলে তাৎক্ষণিকভাবে সেই ইনসিডেন্ট কমান্ডের সাথে যারা যারা যে সমস্ত ডিপার্টমেন্ট জড়িত তারা সেখানে হ্রাস করবে এবং যে প্রতিষ্ঠান আগে সেখানে হ্রাস করবে সে হবে অস্থায়ী ইনসিডেন্ট কমান্ডার। এরপরে যদি এটা সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে হয় মেয়র মহোদয় হবেন সেটার প্রধান, যদি বিভাগ পর্যায়ে হয় বিভাগীয় কমিশনার, জেলায় জেলা প্রশাসক, উপজেলায় ইউনো সাহেব এবং ইউনিয়ন পর্যায়ে আমাদের জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদেরকে আমরা ইনসিডেন্ট কমান্ডার হিসেবে বিবেচনা করতে পারি স্যার। এক্ষেত্রে স্যার আমরা বলতে চাই যে এই ইনসিডেন্ট কমান্ড সিস্টেমের মধ্যে ইনসিডেন্ট কমান্ডারের আওতায় স্যার নিরাপত্তা কর্মকর্তা থাকবে, যেখানে লিয়াজো কর্মকর্তা থাকবেন, তথ্য কর্মকর্তা থাকবে এবং অন্যান্য সহযোগী সংস্থা তারা থাকবে স্যার। নিরাপত্তা কর্মকর্তা কেন থাকবে স্যার? আমরা জানি যে একটা ঘটনা ঘটার পর, যেমন আমরা যে আমাদের স্কুলে যে দুর্ঘটনাটা ঘটলো, প্লেন ক্র্যাশ করলো, সেখানে আমরা দেখি যে দুর্ঘটনায় মানুষ সহযোগিতার পরিবর্তে ক্যামেরা নিয়ে এসে ছবি তোলায় বেশি ব্যস্ত হয়ে পড়ে এবং এই সমস্ত উৎসাহী জনগণের কারণে অপারেশন পরিচালনা করা খুব বিপজ্জনক হয়ে যায়। আমাদের এই নিরাপত্তা কর্মকর্তা যারা রয়েছেন তাদের নেতৃত্বে এইটা এনশিওর করবে। আমাদের যে লিয়াজো কর্মকর্তা রয়েছেন তিনি বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে লিয়াজো করবেন এবং যার যে ভূমিকা সে ব্যাপারে তিনি লিয়াজো করে সেটা এনশিওর করবেন। স্যার আমরা লাস্ট যেটা বলতে চাই যে আমরা ইন্টিগ্রেটেড ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম এটা ইন্ট্রোডিউস করতে চাই। আমাদের আরেকটি মাইলস্টোন হচ্ছে আজকের যে অনুষ্ঠানটি, আমাদের গবেষণা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন। এটির মাধ্যমে আমাদের একটি মাইলস্টোন স্থাপন হলো। আমরা বিশ্বাস করি যে আমাদের সামনের যে দিনগুলো আছে বাকি মাইলস্টোনগুলো আমরা সেখানে স্থাপন করতে সক্ষম হব। মাননীয় প্রধানমন্ত্রী আপনার নেতৃত্বে আমরা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় অনন্য উচ্চতায় যেতে চাই। আমরা জানি যে আমরা যদি সমন্বিত কমান্ড সিস্টেম ইন্ট্রোডিউস করতে পারি তাহলে দুর্যোগ ব্যবস্থাপনায় আমাদের সক্ষমতা অনেকটাই গড়ে উঠবে। আমরা দুর্যোগ সহনশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হব, দুর্যোগ ব্যবস্থাপনা আমরা সুশাসন আনতে সক্ষম হব, পাশাপাশি আমরা সম্মিলিত প্রয়াসে দক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করার মাধ্যমে টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা গড়ে তুলতে সক্ষম হব। এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে যারা আসছেন সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কৃতজ্ঞতা সচিব মহোদয় আপনার সুন্দর বক্তব্যের জন্য। আমরা এই পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কার্যক্রমের উপর নির্মিত একটি ভিডিও ডকুমেন্টারি দেখব। বাংলাদেশ প্রকৃতির অপার লীলাভূমি হলেও ভৌগোলিক কারণে
এদেশ বিশ্বের অন্যতম দুর্যোগ প্রবণ অঞ্চল। একসময় প্রাকৃতিক দুর্যোগ মানেই ছিল হাজার হাজার প্রাণের অবসান আর অপূরণীয় সম্পদের ক্ষতি। অদক্ষতা আর পরিকল্পনার অভাবে একটি দুর্যোগ কেড়ে নিত সাধারণ মানুষের স্বপ্ন। সেই ক্ষত কাটিয়ে ওঠা ছিল অসম্ভব এক চ্যালেঞ্জ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে অগ্নিকাণ্ড, ভূমিকম্প সহ বিভিন্ন দুর্যোগে উদ্ধার কাজে ব্যবহারের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও আর্ম ফোর্সেস ডিভিশন AFD-কে উদ্ধার সরঞ্জামাদি দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ড, ভূমিকম্প ও ভূমিধস সহ মনুষ্য সৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কাজ করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আজ বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় বিশ্বের বুকে এক অদম্য ও দক্ষ দেশ। সরকারের দূরদর্শিতা, আন্তরিকতা এবং সঠিক সময়ে বিচক্ষণ পদক্ষেপের ফলে প্রাণহানি কমেছে উল্লেখযোগ্য হারে। বনভূমি হ্রাস ও জনসংখ্যা বৃদ্ধির চ্যালেঞ্জ সত্ত্বেও দুর্যোগ পরবর্তী স্বাভাবিক জীবনে ফিরে আসার গতি আজ অভাবনীয়। মানুষের জানমালের নিরাপত্তায় উপকূলীয় এলাকা সহ সারা দেশে গড়ে তোলা হয়েছে অসংখ্য ফ্লাড শেল্টার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে গ্রামীণ জনপদে নির্মিত হয়েছে টেকসই রাস্তাঘাট, সেতু ও কালভার্ট প্রকল্পের মাধ্যমে যাতায়াত ব্যবস্থা করা হয়েছে সহজতর, যাতে মানুষ দ্রুততম সময়ে আশ্রয় কেন্দ্রে পৌঁছাতে পারে। কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তথ্য প্রযুক্তির উৎকর্ষে সিপিপি এখন আরো আধুনিক ওয়্যারলেস নেটওয়ার্ক এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মুহূর্তের মধ্যে সতর্কবার্তা পৌঁছে যাচ্ছে মানুষের দোরগোড়ায়। এর ফলে ঘূর্ণিঝড়ে প্রাণহানির সংখ্যা এখন শূন্যের কোঠায় নেমে এসেছে। কেবল দুর্যোগ মোকাবেলাই নয়, দুর্যোগের আগেই ঝুঁকি কমিয়ে আনাই মন্ত্রণালয়ের মূল লক্ষ্য। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসনে কাজ করছে RRRC। খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও বাসস্থানের মতো মৌলিক চাহিদাগুলো যেন শরণার্থীরা সঠিকভাবে পায় তা নিশ্চিত করছে এই দপ্তর। সারা দেশে ত্রাণ ব্যবস্থাপনার জন্য জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র ও ত্রাণ গুদাম কেন্দ্র স্থাপন করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী তৈরি করা হয় সাইক্লোন শেল্টার, ফ্লাড শেল্টার এবং দুর্যোগ সহনীয় অবকাঠামো। আর্থসামাজিক উন্নয়নে খাল খনন কর্মসূচি 1 মাইল ফলক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শুরু করা সেই ধারা বজায় রেখে বর্তমান সরকার খাল খনন ও সংস্কার অব্যাহত রেখেছে। এর ফলে বন্যার পানি দ্রুত নেমে যাচ্ছে, জলাবদ্ধতা দূর হচ্ছে এবং কৃষিতে আসছে বৈপ্লবিক পরিবর্তন। এটি কেবল দুর্যোগ ব্যবস্থাপনায় নয়, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানও উন্নত করছে। দুর্যোগ ব্যবস্থাপনার অভাবনীয় সাফল্য এসেছে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় থেকেই। খালেদা জিয়ার সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় আন্তর্জাতিক মহলে প্রশংসা অর্জন করতে শুরু করে। 1991-এর মহাপ্রলয়ের পর পরবর্তী দুর্যোগগুলোতে প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনার কৃতিত্ব ছিল তার সরকারের দক্ষ ব্যবস্থাপনার। তৎকালীন সময়ে তার গৃহীত নীতিগুলোই আজকের আধুনিক দুর্যোগ ব্যবস্থাপনার মজবুত ভিত গড়ে দিয়েছে। দুর্যোগ ঝুঁকি হ্রাস ও দেশবাসীর জীবনমান উন্নয়নে নিরসভাবে কাজ করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে এই অধিদপ্তরের মাধ্যমে। কাবিখা টিআর কার্যক্রমের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় দুস্থ ও অসহায় গ্রামীণ জনসাধারণের আর্থসামাজিক উন্নয়নের কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষ রোল মডেল হতে চলেছে। তারই ঐকান্তিক প্রচেষ্টায় নির্মিত হতে যাচ্ছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। প্রশিক্ষিত জনবল এবং আধুনিক গবেষণার মাধ্যমে বাংলাদেশ প্রবেশ করছে দুর্যোগ ঝুঁকি হ্রাসের এক নতুন যুগে। এই বিশেষায়িত প্রতিষ্ঠানটি হবে ইতিহাসের পাতায় এক স্বর্ণাক্ষরে লেখা মাইল ফলক। দুর্যোগ আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেই দুর্যোগকে জয় করার সাহস ও সক্ষমতা আজ বাংলাদেশের মানুষের হাতের মুঠোয়। সরকারের নিরন্তর প্রচেষ্টায় নিরাপদ ও দুর্যোগ সহনশীল এক উন্নত বাংলাদেশের স্বপ্ন আজ বাস্তবে রূপ নিচ্ছে।
ধন্যবাদ উপস্থিত সুধীবৃন্দ। আমরা এতক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কার্যক্রমের উপর নির্মিত ভিডিও ডকুমেন্টারি দেখলাম। এবারে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে বক্তব্য প্রদান করবেন অধিদপ্তরের মহাপরিচালক জনাব রিজওয়ানুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়, আজকের এই আয়োজনে সভাপতিত্ব করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম ইকবাল হোসেন এমপি, মঞ্চে উপবিষ্ট সচিব দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, সামনে উপবিষ্ট মাননীয় প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা সহ মাননীয় প্রধানমন্ত্রীর সফর সঙ্গীগণ, উপস্থিত গাজীপুরের বিভিন্ন আসনের মাননীয় সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রশাসকগণ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের দিনটি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জন্য একটি অবিস্মরণীয় দিন। আমাদের যে স্বপ্ন ছিল যে একটি আন্তর্জাতিক মানের ট্রেনিং ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্র তৈরি করার, মাননীয় প্রধানমন্ত্রীর ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে তার যাত্রা শুরু হলো। আমাদের এই স্বপ্ন পূরণের অগ্রভাগে থাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অধিদপ্তরের সকলের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মঞ্চে উপবিষ্ট মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয়গণকে, কারণ ওনারা দায়িত্বভার গ্রহণের পরই মন্ত্রণালয় আমাদেরকে একাধিকবার নির্দেশনা দিয়েছেন যাতে দ্রুত আমরা এটির কাজ শুরু করতে পারি। সচিব মহোদয় আমাদেরকে সহযোগিতা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী আমার পূর্বের সভাপতি সচিব মহোদয় মন্ত্রণালয়ের কাজকর্ম সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন। আমি খুব সংক্ষেপে বর্তমান সরকারের যে নির্বাচনী ইশতেহার সেগুলি বাস্তবায়নে আমার অধিদপ্তর কি কাজ করবে, কি কাজ করছে সেটি তুলে ধরতে চাচ্ছি। নির্বাচনী ইশতেহার মাননীয় প্রধানমন্ত্রীর একটি অন্যতম অগ্রাধিকার হলো খাল খনন পুনর্খনন কর্মসূচি। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন খাল বগুড়া এবং চাঁদপুরে উদ্বোধন করেছেন। আমরা আশা করছি আগামী 5 বছরে 7000 কিলোমিটার খাল পুনর্খনন কাজে আমরা অংশ নিতে পারব। নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল বন্যা কবলিত এলাকাগুলিতে উঁচু রাস্তা, আশ্রয়কেন্দ্র, কালভার্ট এগুলি তৈরি করতে হবে। অধিদপ্তর থেকে সারা বছর গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ, গ্রামীণ অবকাঠামো সংস্কারের মাধ্যমে মাটির রাস্তা তৈরি, নির্মাণ, সংস্কার করা হয়ে থাকে। আমাদের 15 মিটার দৈর্ঘ্য পর্যন্ত ব্রিজ কালভার্ট আমরা তৈরি করি এবং গ্রামীণ এলাকার রাস্তাঘাটকে এইচবিবিকরণ করে থাকি। দেশের সকল উপজেলায় গেলে মাননীয় প্রধানমন্ত্রী এই দৃশ্য দেখা যাবে এবং এগুলির ব্যাপক চাহিদা রয়েছে। আমরা 3 ধরনের দুর্যোগ আশ্রয় কেন্দ্র তৈরি করি: বন্যা আশ্রয় কেন্দ্র, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও দুর্যোগ আশ্রয় কেন্দ্র। যে কোনো দুর্যোগে জনগণ সেখানে আশ্রয় নেয়। সেখানে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য প্রশস্ত ওয়াশরুম থাকে, তাদের জন্য র্যাম্পের ব্যবস্থা করা হয়। মহিলারা সেখানে আশ্রয় নিলে রান্না করতে পারবেন, সোলারের ব্যবস্থা থাকে। শুধু মানুষ নয়, মাননীয় প্রধানমন্ত্রী আমরা এখন যে সমস্ত বন্যা আশ্রয় কেন্দ্র, দুর্যোগ আশ্রয় কেন্দ্র তৈরি করছি সেখানে গরু ছাগল সহ আশ্রয় গ্রহণের ব্যবস্থা রয়েছে। নির্বাচনী ইশতেহারে আরেকটি বিষয় বলা হয়েছিল বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ও ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবেলায় যন্ত্রপাতি সংগ্রহের। আমাদের একটি প্রকল্প রয়েছে যেখানে ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান উদ্ধার অভিযানের জন্য আমরা যন্ত্রপাতি সংগ্রহ করছি। ইতিমধ্যে আমরা সশস্ত্র বাহিনী বিভাগকে 100-র অধিক প্রকারের ভারী ও হালকা যন্ত্রপাতি প্রদান করেছি। আমরা ফায়ার সার্ভিসকে দিয়েছি যে সমস্ত ল্যাডার দিয়ে 21 তলা পর্যন্ত বিল্ডিংয়ে অগ্নি নির্বাপন করা সম্ভব হবে। আমরা আমাদের সাইক্লোন প্রিপেয়ারনেস সেন্টার এরকম বহু প্রতিষ্ঠানে দিয়েছি এবং আমাদের এই কার্যক্রম অব্যাহত রয়েছে। যেহেতু ভূমিকম্পের স্বেচ্ছাসেবক সম্পর্কে দীর্ঘ আলোচনা করেছেন সচিব মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী, আমি আর সেদিকে যাচ্ছি না। আমরা এমন একটি প্রতিষ্ঠানে কাজ করি মাননীয় প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, যেটি মাঠ পর্যায় পর্যন্ত বিস্তৃত। আমার উপজেলা পর্যায় পর্যন্ত কর্মকর্তারা রয়েছেন। সেখানে তাদেরকে প্রতি বছর গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ, সংস্কার
যে কোনো উৎসবের সময় জিআর চাল দেওয়া, যে কোনো দুর্যোগের সময় জিআর ক্যাশ, জিআর ক্যাল, ভিজিএফ প্রদান, এসব কাজের সাথে যেমন থাকতে হয় সেরকম বিভিন্ন ধরনের স্থাপনা, ব্রিজ কালভার্ট, এইচবিবি রাস্তা, দুর্যোগ আশ্রয় কেন্দ্র, বন্যা আশ্রয় কেন্দ্র, এগুলি নির্মাণের সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত। মাননীয় প্রধানমন্ত্রী, উপজেলা পর্যায়ে আমার বেশিরভাগ উপজেলার জনবল মাত্র 2 জন, আর কোনোটায় 3 জন। এই স্বল্প জনবল দিয়ে এত কাজ করা, এবং এর সাথে সাথে তারা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্মাণ কাজের সাথে জড়িত থাকেন, তাদের জন্য মাঝে মাঝে দুরূহ হয়ে যায়। তাই মাননীয় প্রধানমন্ত্রী, এই শুভক্ষণে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমার অধিদপ্তরের জনবলের বিষয়ে আমরা যে প্রস্তাব প্রেরণ করব সে বিষয়ে যেন আমরা সদয় নির্দেশনা পাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নির্দেশনা হলো সবার আগে বাংলাদেশ। অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে আমি দৃঢ়ভাবে বলতে পারি, আমার সকল সহকর্মী বাংলাদেশের জনগণকে সেবা দেওয়ার জন্য, বাংলাদেশের উন্নয়নে কাজ করার জন্য তাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে। পরিশেষে আমি আবারও এই শুভক্ষণে আপনার উপস্থিতির জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে যারা উপস্থিত হয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী সহ আপামর গাজীপুরবাসী, তাদেরকেও ধন্যবাদ। ইনশাল্লাহ আমাদের সকলের প্রচেষ্টায় একদিন এখানে আন্তর্জাতিক মানের ট্রেনিং সেন্টার চালু হবে, হোস্টেল, আরও আবাসিক ভবন তৈরি হবে। আমরা সেই সুদিনের প্রত্যাশায় থাকলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মহাপরিচালক মহোদয়। এই পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা স্মারক প্রদান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী এবং সচিব মহোদয়কে অনুরোধ করছি মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা স্মারক প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এই পর্যায়ে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা স্মারক প্রদান করবেন গাজীপুরের সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল করিম ভূঁইয়া। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম 18 ডিসেম্বর 1978 সালে গাজীপুর মহকুমা সদর দপ্তর উদ্বোধনের স্মৃতি স্মারক স্বরূপ শুভেচ্ছা স্মারক, যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত। গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ নুরুল করিম ভূঁইয়া মাননীয় প্রধানমন্ত্রীকে এই শুভেচ্ছা স্মারক প্রদান করলেন। ধন্যবাদ জেলা প্রশাসক মহোদয়। এখন বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম ইকবাল হোসেন এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার সম্মানিত সভাপতি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনার মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু সাহেব, মাননীয় প্রধান অতিথি বাংলাদেশের মহামান্য প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে গাজীপুর জেলার এমপিবৃন্দ, সরকারের বিভিন্ন পর্যায়ে, উচ্চ পর্যায়ের এবং বিভিন্ন পর্যায়ের কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ, আগত মেহমানবৃন্দ, মিডিয়ার ব্যক্তিত্ববৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি বেশি কথা বলতে যাচ্ছি না, কথা অনেক বলা হয়ে গেছে। এই বিল্ডিংটা আমাদের মন্ত্রণালয়ের একটি সিগনেচার আইটেম। আমরা চাচ্ছি এবং আশা করছি এই বিল্ডিং আমাদের জন্য একটা মাইল ফলক হয়ে দাঁড়াবে। ট্রেনিং ইনস্টিটিউট বাংলাদেশে নাই, এটা শুধুমাত্র আমাদের মন্ত্রণালয়ের কাজ করবে তা না, সারা বাংলাদেশের বিভিন্ন উন্নত মানের ট্রেনিং এবং গবেষণা প্রদান করতে পারবে, এই আশা আমরা ব্যক্ত করছি। এবং আপনারা দোয়া করবেন অচিরেই যেন আমরা এই
বিল্ডিংটা সম্পন্ন করে এইখানে শুধু বাংলাদেশ না বিদেশের লোকজনও এসে আমাদেরকে ট্রেনিং দিবে। কোনো একটা বিষয়ে উন্নতি করতে হলে ট্রেনিং একটা অবিচ্ছেদ্য অঙ্গ, যেটা আমাদের দেশের সুযোগ সুবিধাটা নাই। সেই সুযোগ সুবিধাটা করার জন্যই আমাদের এই বিল্ডিংটা গুরুত্বপূর্ণ। তো আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমরা এই বিল্ডিংটা সম্পন্ন করতে পারবো, এবং সেই সাথে আশা করছি আমাদের প্রধানমন্ত্রী যিনি এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি সেটার ফলকও উন্মোচন করবেন। এই বলে আমি আর সময় নিচ্ছি না। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানাই, সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। আজকের এই শুভক্ষণে সভাপতিত্ব করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু এমপি। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে তার সভাপতির বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দুর্যোগ গবেষণা এবং প্রশিক্ষণ কেন্দ্রে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উপস্থিত প্রতিমন্ত্রী মহোদয়, সচিব, মহাপরিচালক, উপস্থিত আমার প্রিয় সংসদ সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, প্রিয় সাংবাদিকবৃন্দ, অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা শুনেছেন সচিব বলেছেন যে পৃথিবীর মধ্যে যে দুর্যোগ প্রবণ দেশ তার মধ্যে বাংলাদেশ অন্যতম। স্থান হচ্ছে 9টি দেশকে চিহ্নিত করা হয়েছে, তার মধ্যে বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে শস্যে শ্যামল সবকিছুতে ভরপুর, কিন্তু মাঝে মাঝে দুর্যোগের কারণে যে ক্ষতির কারণ হয়ে দেখা দেয় সেটা আমাদের জাতীয় অর্থনীতিকে মারাত্মকভাবে চাপ সৃষ্টি করে ফেলে। সে কারণে আমাদের মন্ত্রণালয় হচ্ছে মানবিক মন্ত্রণালয়। আমরা 3 স্তরে কাজ করে থাকি। দুর্যোগ পূর্বকালীন আমরা সতর্কবাণী জানিয়ে দেই, দুর্যোগ চলাকালীন আমরা উদ্ধার কাজ পরিচালনা করি, দুর্যোগ শেষ হয়ে গেলে পুনর্বাসনের কাজগুলো করে থাকি আমরা। তো বাংলাদেশে বিনা নোটিশে দুর্যোগ হয়, ভূমিকম্পর, এ ব্যাপারে সচিব সাহেব অনেক কথা বলেছেন, আমি সেদিকে যাব না। 3টে স্তরে যখন আমরা কাজ করতে যাই তখন আমরা যেটা লক্ষ্য করে দেখি, সচেতনতার অভাবেই এই দুর্যোগে আক্রান্ত হয় সবচেয়ে বেশি শিশু এবং মহিলারা এবং পশ্চাৎপদ জনগোষ্ঠী, হতদরিদ্র যারা, তারা সবচেয়ে বেশি আক্রান্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। যাদের সক্ষমতা আছে তারা দুর্যোগকে অনেকটা নিজের শক্তি বলে মোকাবেলা করতে পারে। সেই জনগোষ্ঠীগুলো বেশিরভাগই গ্রাম অঞ্চলে বসবাস করে। কোস্টাল এরিয়া এক ধরনের দুর্যোগ ঘটে। বাংলাদেশের এমন কোনো মাস নেই ষড় ঋতুর দেশে কোনো না কোনো দুর্যোগ সংঘটিত হয় না। কখনো ঘূর্ণিঝড়, কখনো টর্নেডো, কখনো জলোচ্ছ্বাস, কখনো বজ্রপাত, কখনো ভূমিকম্প, কখনো বন্যা, কখনো মানুষ সৃষ্ট অগ্নিকাণ্ড, রোড অ্যাক্সিডেন্ট। প্রত্যেকটি জায়গায় আমরা কিন্তু মানুষের পাশে দাঁড়াই। সে কারণেই কখন কোথায় কি ঘটবে এটা অনেক সময় আমরা বুঝতে পারি না। এবার আপনারা জানেন হাওড় অঞ্চলে আকস্মিক বন্যা এবং পানির কারণে বিস্তীর্ণ 7টি জেলার প্রচুর ফসলহানি হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা ইতিমধ্যে দাঁড়িয়েছি, আগামী 3 মাস তাদেরকে আমরা আর্থিক সহায়তা দান এবং খাদ্য সহায়তা দান দিব। এটি একটি গণতান্ত্রিক ম্যান্ডেট প্রাপ্ত সরকারের প্রথম দায়িত্ব, জনগণের বিপদে পাশে দাঁড়ানোর জন্য। সে কাজটাই আমরা করে থাকি। এবছর প্রচুর শিলাবৃষ্টি হয়েছে, গরিব মানুষের ঘর তছনছ হয়ে গেছে। আগে এত শিলাবৃষ্টি হতো না, সেখানে আমরা তাদের পাশে দাঁড়াই। বজ্রপাতে প্রচুর লোক প্রাণহানি হচ্ছে, এটি আমরা চেষ্টা করতেছি আগামী দিনে বিশেষ করে হাওড় অঞ্চলগুলো আর উত্তরাঞ্চলে বজ্রপাত বেশি সংঘটিত হচ্ছে। আমরা এমন কিছু সেখানে স্থাপন করতে চাচ্ছি বজ্র নিরোধক, যাতে করে বজ্রপাত হয়ে গেলে যাতে প্রাণহানি কম ঘটে। এই যে বিষয়গুলো, জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন দুর্যোগের গতি প্রকৃতি ধারা কিন্তু পরিবর্তন হচ্ছে। তাহলে এটাকে প্রশিক্ষণ দেবে, সেই প্রশিক্ষণের জায়গা হলো এটি।
প্রশিক্ষণও দিবে এখানে, গবেষণা করবে এখানে। শুধু কি বাংলাদেশের লোক গবেষণা করবে তা না, এটা বহির্বিশ্বের অনেক খ্যাতনামা ব্যক্তি আছে, তারাও এখানে গবেষণা করবেন যে বাংলাদেশের এই দুর্যোগ সংগঠিত হলে আমাদের কি কি প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এ কারণে এই প্রতিষ্ঠানটা ছিল সবচেয়ে আমাদের জন্য জরুরি। সেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে ভিত্তি স্থাপন করেছেন। অনেকে হয়তো ভাবতে পারেন যে সামান্য একটা অবকাঠামো কেন উনি ভিত্তি দিতে আসলেন। এটি অবকাঠামোর দিক থেকে হয়তো সামান্য হতে পারে, কিন্তু এটার ব্যক্তি কিন্তু বিশাল। আমরা চাই যে একে মাঠ পর্যায়ে হতদরিদ্র ব্যক্তিটাকে প্রশিক্ষিত করে তুলতে, ভূমিকম্প হলে কি করা দরকার, বন্যা হলে কি করবে, ঘূর্ণিঝড় হলে কি করবে, এইভাবে আমরা কাজটা করতে চাই। আমি আর কথা বাড়াতে চাই না। আপনারা জানেন যে আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের নির্বাচনী ইস্তেহারে খাল কাটার কর্মসূচি অব্যাহত রয়েছে। খাল আমরা কেন কাটছি? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দায়িত্বভার গ্রহণ করেছিলেন তখন খাদ্যে ঘাটতি ছিল বাংলাদেশ, অথচ উনি খাল কাটা বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে খাদ্যে শুধু স্বয়ংসম্পূর্ণ করেন নাই, খাদ্য উদ্বৃত্ত হয়েছিল, বিদেশে রপ্তানি হয়েছিল খাদ্য। আমরা চাই এই কৃষি নির্ভর বাংলাদেশকে খাদ্যে আরও বেশি স্বনির্ভর করার জন্য। তাহলে খাল কি করবে এখানে? খাল যেমন বর্ষাকালে পানি দ্রুত গতিতে নিষ্কাশন করে দিবে যাতে ফসল না হানি হয়, পাশাপাশি শুকনো মৌসুমে পানি ধরে রাখবে। আপনারা জানেন সারফেস ওয়াটারের সংকট হচ্ছে এখন, ভূগর্ভস্থ পানি তুলতে তুলতে পানি এখন অনেক নিচে চলে গেছে, প্রকৃতিতে হুমকি স্বরূপ। তাহলে দুই কাজ হচ্ছে, পাশাপাশি আমরা খালের পাশে গাছ লাগিয়ে দিব। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি তাল গাছ রোপণ করেছেন। তাল গাছে কেন আমরা উৎসাহিত করি? এটা কিন্তু ওই বজ্র নিরোধক গাছ আর কি, এটা আপনারা বাড়ির আশেপাশে লাগালে আপনারাও নিরাপদ থাকতে পারবেন। আর এই খালের মধ্যে আমরা মাছ চাষ করব, তাহলে মাছ গাছ সব মিলে মাছে ভাতে বাঙালি আমরা হতে চাই খাল কাটা আন্দোলনের মধ্য দিয়ে। সে কারণেই আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছেন, নিজে হাতে কোদাল দিয়ে খাল উদ্বোধন করছেন। সেজন্য আমরা আমাদের মন্ত্রণালয় থেকে অনেক কৃতজ্ঞ ওনার প্রতি। এই একটি কর্মসূচি গোটা গ্রাম বাংলার মানুষকে সংগঠিত করেছে, তারা একটা নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে। আমরা মনে করি ওনার নেতৃত্বে আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, আলোকিত বাংলাদেশে যে জয়যাত্রা শুরু হয়েছে, আমরা সবাই তাকে সহযোগিতা করব এই প্রত্যাশা নিয়ে। আমি আবারও এই কর্মকাণ্ডের জন্য বিশেষ করে গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক, সিটি কর্পোরেশনের প্রশাসক, গাজীপুর জেলা প্রশাসক, আইন শৃঙ্খলা বাহিনী, মিডিয়া, যারা আমাদেরকে সহযোগিতা, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। সুধীবৃন্দ, এবার সেই মহেন্দ্রক্ষণ যার দিক নির্দেশনায় বাংলাদেশ আজ এক নতুন উচ্চতায় আসেন। সবার আগে বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে 18 কোটি মানুষের প্রতিনিধি হিসাবে তিনি আমাদের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী, যার দূরদর্শী পরিকল্পনায় আজ এই ইনস্টিটিউটের স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে। সুধীবৃন্দ, যার বলিষ্ঠ নেতৃত্বে বিশ্বের বুকে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ হবে এক অন্যতম দৃষ্টান্ত, সেই দূরদর্শী স্বপ্নদ্রষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এই অনুষ্ঠানটি হচ্ছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। অনুষ্ঠানটি অবশ্যই একটু ভিন্ন ধর্মী অনুষ্ঠান, কিছুটা ভিন্ন। নর্মালি আমরা যেরকম অনুষ্ঠান করে থাকি তার থেকে কিছুটা ভিন্ন ধর্মী অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত মন্ত্রণালয়ের সচিব, সামনে উপস্থিত মন্ত্রিপরিষদ, জাতীয় সংসদ সদস্যবৃন্দ, উপস্থিত গাজীপুর জেলা সহ বিভিন্ন পর্যায়ের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ প্রশাসনের, এবং উপস্থিত গাজীপুর জেলার বিভিন্ন জায়গা থেকে আগত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? ভালো আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু গরম বোধহয় বেশ পড়েছে, তাই না? গরমে তো সবারই কষ্ট হচ্ছে। আমরা যখন ছোট ছিলাম, আমার পরিষ্কার মনে আছে, গরম নিয়ে মানে স্কুলে যখন পড়তাম, স্কুলে বলতেও ক্লাস 3, 4, 5-এ যখন পড়তাম, খুব সম্ভবত এত আমরা গরম নিয়ে
কমপ্লেন করতাম না, এত গরম পড়তো না। আবার একইভাবে প্রায় অনেক বছর আমাকে দেশের বাইরে থাকতে হয়েছে, বাট এর মধ্যে প্রায় যখন দেশের শীতের সময় কথা হতো, প্রায় দেখতাম আমাদের পরিচিত লোকজন, অলমোস্ট এখানে অনেকেই দলীয় লোকজন যারা আছেন আপনাদের সাথে প্রায় আমার জুমে মিটিং হতো, দেখতাম যে খুব যে গরম কাপড় সবাই পরে আছে তা না, অনেককেই শুনতাম শীত পড়েই নেই। ডিসেম্বর জানুয়ারি মাসেও বলতো শীত পড়ে নাই, অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহ দিকে বলতো যে মাঝে মাঝে একটু শীত পড়েছে, অর্থাৎ শীতও তেমন পড়ে না। পরিষ্কার আমার মনে আছে আমরা যখন স্কুলে পড়তাম, আমি যখন স্কুলে ছিলাম তখন 26শে মার্চের যেই স্কুলে প্রোগ্রাম হতো, স্বাভাবিক আপনারা নিশ্চয়ই অনেকেই করেছেন, 26শে মার্চ আসে স্কুলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। আমার পরিষ্কার মনে আছে 26শে মার্চের প্রোগ্রামে যখন রিহার্সাল দিতাম স্কুলে, সেই সময় কিন্তু সোয়েটার পরে থাকতাম, শীত থাকতো। মানে আমার বয়সী যারা আছেন তাদের নিশ্চয়ই এরকম এখানে মনে আছে এরকম বিষয়টি। এখন এই যে দুটো ঘটনা বললাম, গরম এবং শীত, আমরা কিন্তু এই বিষয়টি নিয়ে আজকে এখানে বসেছি। অর্থাৎ আমাদের ক্লাইমেট কিন্তু, আবহাওয়া যেটাই বলি, ক্লাইমেট বলি, আবহাওয়া বলি, এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যখন এখানে আসলাম, এই অনুষ্ঠানে যোগ দিতে আসলাম, আসার পরে ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। ভিত্তিপ্রস্তর স্থাপনের পরে আরও দুটো কাজ করেছি। একটি হচ্ছে একটি তাল গাছের চারা রোপণ করেছি, এবং একই সাথে একটি পুকুরে মাছ ছেড়েছি, পুকুরটা আপনারাও দেখেছেন। আর একই সাথে আরেকটি ছোট্ট অনুষ্ঠান হয়েছে, যেই এখানে স্থাপনা তৈরি হবে সেই স্থাপনা কেমনভাবে হবে, কী হবে, এখানে আর্কিটেক্ট সাহেব আছেন, উনিও বোঝালেন, এবং আবহাওয়ার সাথে সামঞ্জস্য রেখে এই বিল্ডিংটাকে ওনারা ডিজাইন করছেন। এখন এই যেই জায়গাটা করছি, আপনারা এই যেই জায়গাটা আজকে আমরা দাঁড়িয়ে আছি, আমি আসার সময় দেখলাম একটা জায়গায় বালির উপরে একটা ডিঙি নৌকার মতন বেশ বড় একটা নৌকা পড়ে আছে, নিশ্চয়ই আপনারাও দেখেছেন, একটা টার্নিংয়ের ওখানে। আচ্ছা, ওটা দেখে আমার ধারণা হলো, আমি ধারণা করতে পারি এবং এলাকাটাকে ধারণা হলো, খুব সম্ভবত 20-25 বছর আগে এখানে মাটি ছিল না, এখানে পানি ছিল এই জায়গায়। এই যে এখানে আমাদের গাজীপুরের মেয়র সাহেব এখানে উনিও মাথা নাড়ছেন যে এখানে পানি ছিল, মনে হয় ছোটবেলায় ওনারা এখানে সাঁতার টাতার কেটেছেন। এই যে রনিও বলছে এখানে নদী ছিল এখানে। তার মানে আপনারা চিন্তা করুন, আজকে আমরা যেখানে দাঁড়িয়েছি সেখানে পানি ছিল। এইখানে এর আশেপাশে যে জায়গায় মাটি ছিল নিশ্চয়ই অনেক গাছপালা ছিল, আজকে নিশ্চয়ই অনেক গাছপালা নেই। স্বাভাবিক, অনেক বাড়িঘর হয়েছে, যেই জায়গাতে মাটিও ছিল, বাড়িঘর করতে হলে গাছপালা কাটতেই হবে। আমরা এখানে একটা ভিডিও দেখলাম, এই ভিডিওতে খুব সম্ভব একটা ছোট্ট সিন দেখিয়েছে, যেটা বোধহয় খুব সম্ভব কক্সবাজারের রোহিঙ্গারা যেখানে থাকে খুব সম্ভব সেই জায়গাটা দেখিয়েছে ভিডিওতে। আমার দেখে যতটুকু, আমি যাইনি, বাট দেখে যতটুকু মনে হলো অন্যান্য ছবি দেখে, রোহিঙ্গারা যেখানে আছে প্রায় 10 লক্ষেরও বেশি রোহিঙ্গা আছে ওখানে, 1.3 মিলিয়নের মতন, মানে প্রায় 13 লক্ষের কাছাকাছি রোহিঙ্গা আছে। এত বড় এরিয়াতে যতটুকু আমার মনে আছে, আমি লাস্ট গিয়েছিলাম খুব সম্ভব কক্সবাজার টেকনাফের দিকে আমি গিয়েছিলাম 2005-06 দিকে গিয়েছিলাম। তার আগে যখন গিয়েছিলাম তখন আমি দেখছিলাম যেই জায়গাগুলো গাছে ভরা ছিল সেই জায়গাগুলো স্বাভাবিকভাবে রোহিঙ্গাদের বাসস্থান তৈরি করা হয়েছে, অর্থাৎ হাজার হাজার গাছ কেটে ফেলা হয়েছে। কিছুদিন আগে আমি হঠাৎ করে একদিন সকালে পত্রিকায় দেখলাম যে কক্সবাজার থেকে বিচের পাশ দিয়ে একদম উখিয়া পর্যন্ত একটা রাস্তা করা হচ্ছে, একটা বিচ রোড করা হচ্ছে, এবং যে কোনো কারণেই হোক রোডের ডিজাইনের কারণে প্রায় 3000 গাছ কেটে ফেলতে হবে। তো দেখার পরে আমি তারপরে এইটার দায়িত্বে যেই মন্ত্রী আছেন ওনাকে আমি ফোন করে নিউজটা আমি ওনাকে পাঠিয়ে আমি বললাম যে ওদের সাথে কথা বলেন, ডিজাইনটাকে একটু চেঞ্জ করা যদি সম্ভব হয় ভালো হয়, এই গাছ কাটা যাবে না। কি করবে না করবে সেটা তারা ডিসাইড করুক, ইঞ্জিনিয়াররা তারা ডিসাইড করুক, কিন্তু এই গাছ কাটা যাবে না। সম্মানিত উপস্থিতিবৃন্দ, দুর্যোগ আসবে, প্রকৃতির দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ আমরা যেভাবে বলি আসবে, আমরা সেটাকে কিন্তু বন্ধ করতে পারবো না, সেটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের নেই। কিন্তু এই যে আমি কয়েকটা কথা বললাম, এখানে বেশ কয়েকটি কথা আছে। অর্থাৎ আজকে কেন এই জায়গাটা যেখানে পানি ছিল এখানে মাটি ভরতে হলো, এখানে অফিস আদালত হচ্ছে, স্কুল কলেজ হচ্ছে, হাসপাতাল হচ্ছে, বাসস্থান তৈরি হচ্ছে, অর্থাৎ আমাদের জনসংখ্যা বাড়ছে। এই জনসংখ্যা একদিকে যেমন বাড়ছে, তাদের বাসস্থানের প্রয়োজন। আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন খুবই জরুরি, সেটি হচ্ছে বাসস্থান তৈরির সাথে সাথে মানুষের স্কুল কলেজ সব কিছু তৈরি হওয়ার সাথে সাথে কিন্তু ফসলি জমির পরিমাণও করছে। বাংলাদেশ একটি জনবহুল দেশ, যেমন দুর্যোগ প্রবণ একটি এলাকা, ঠিক একইভাবে একটি জনবহুল দেশ। কাজে আমাদেরকে
অল্প একটু দুর্যোগ হলেই কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হয়, অল্প একটু দুর্যোগ হলেই কিন্তু আমাদের ফসল হানি হয়, আমাদের গবাদি পশু নষ্ট হয়। সেই জন্য আজকের এই অনুষ্ঠানটির মূল যে লক্ষ্য বা বিষয়টি সেটি হচ্ছে আমার ধারণা দুটি। এক, এখানে যেটা শুনেছি আমি, যেটা জানি, যে এই প্রতিষ্ঠানটি তৈরি হওয়ার পরে এখানে আমাদের ক্লাইমেট বা আবহাওয়া যে চেঞ্জ হচ্ছে সেইটি সম্পর্কে রিসার্চ করা, কিভাবে এই বিষয়গুলোকে আমরা ট্যাকেল করব। অ্যাট দ্য সেম টাইম সেটি ভূমিকম্প হোক, সেটি অন্য জলোচ্ছ্বাস হোক, যেটি হোক, সেখান থেকে আমরা কিভাবে আমাদের সম্পদ এবং মানুষকে আমরা রক্ষা করব। যারা কাজ করবে এই কাজে তাদেরকেও ট্রেনিং দেওয়া হবে, তাই তো, তাদেরকেও ট্রেনিং দেওয়া হবে। এখন এই যে ট্রেনিং দেওয়া হবে, 20 কোটি মানুষের মধ্যে আপনি কতজনকে ট্রেনিং দিতে পারবেন? আমি কিছুদিন আগে ভূমিকম্পের বিষয়, বাংলাদেশে গত কয়েক মাসে বেশ অনেকগুলো ভূমিকম্প হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত যে ভূমিকম্প এমন পর্যায়ে যায়নি যেখানে প্রাণহানি ঘটতে পারে। কিছু ইনজুরি হয়েছে, ছোটোখাটো হয়তো হয়েছে, কিন্তু ম্যাসিভ আকারে কিছু নেই। আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া। এই যে ভূমিকম্প হচ্ছে, এটির একটি অন্যতম কারণ হচ্ছে গুলশান এলাকায়, ক্যান্টনমেন্ট এলাকায়, এই যে এলাকাটি, এখানে আমার পরিষ্কার মনে আছে, ছোটবেলায় দেখেছি যে 50 ফিট গেলে, 50 ফিটও যাওয়া লাগতো না, 20-25 ফিট গেলেই বা 15 ফিট গেলেই পানি বের হতো। এখন আমি শুনেছি সেখানে প্রায় 600-700 ফিট নিচে যেতে হয় পানি পাওয়ার জন্য। এবং এটি আপনারা এখানে অনেকেই আছেন হয়তো কম বেশি ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি কৃষিকাজের সাথে জড়িত, আপনারা এই খবরটা আপনারা জানেন। 20 কোটি লোকের ফসল উৎপাদনের জন্য আমাদের কৃষকরা সারা বাংলাদেশে তারা এই যে গভীর নলকূপের মাধ্যমে পানি টেনে তুলছে। তার ফলে যেটি হচ্ছে, নিচে থেকে আস্তে আস্তে শূন্য হয়ে যাচ্ছে। খুব স্বাভাবিক, নিচটা যখন শূন্য হবে উপর থেকে সেটি ধসে পড়বে, তাই নয় কি? এটি তো স্বাভাবিক ব্যাপার, এটি স্বাভাবিক ব্যাপার। আপনি নিশ্চয়ই জানেন এবং সকলে খেয়াল করেছেন, সকলে শুনেছেন, অনেকবার শুনেছেন। আমরা আমাদের নির্বাচনী যে ম্যানিফেস্টো ছিল, নির্বাচনী যে মিটিং ছিল, বিভিন্ন বিষয় ছিল, সেখানে আমরা উল্লেখ করেছি যে আমরা খাল খনন কর্মসূচি শুরু করব। আমরা সরকার গঠন করেছি আলহামদুলিল্লাহ, এবং আমরা আমাদের সেই প্রতিষ্ঠিত খাল খনন কর্মসূচি শুরু করেছি। 2-3 দিন আগে একজন সাংবাদিক এক জায়গায় বলছে বিএনপি খাল খনন কর্মসূচি শুরু করেছে, এটি তাদের একটি রাজনৈতিক প্রোগ্রাম, এই কোথাও কোনো হিসাব নেই, কিছু না, এটা করতে হবে বলে করেছে। তা আমি খুব শ্রদ্ধার সঙ্গে ওনাকে বলতে চাই, বিষয়টি আসলে তা নয়। এই খাল খনন কর্মসূচির সাথে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত, এই খাল খনন কর্মসূচির সাথে কৃষি জড়িত, এই খাল খনন কর্মসূচির সাথে এই ভূমিকম্প পর্যন্ত জড়িত। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা গত 20 বছরে যে পরিমাণ পানি নিচে থেকে টেনে উপরে তুলেছি, আমাদের ব্যবহার করেছি, এই পরিমাণ পানি যদি আজকে থেকে খাল খননের মাধ্যমে, নদী খননের মাধ্যমে, খাল খননের মাধ্যমে সারা দেশেও যদি আমরা ছড়িয়ে দিই পানিগুলো, বিশেষ করে বর্ষার সময় যে অতিরিক্ত পানি আসে সেটিকে যদি আমরা ছড়িয়েও দিই, মিনিমাম 20 বছর আরও লাগবে সেই যে শূন্যস্থান পূরণ হতে, অর্থাৎ মোটামুটিভাবে রিচার্জ হতে 20 বছর সময় লাগবে। 20 বছরে আপনার জনসংখ্যা আরও বাড়বে, আপনার খাদ্য উৎপাদন আরও আমাদেরকে বাড়াতে হবে। কাজেই আমাদেরকে কোনোভাবেই ভূগর্ভস্থ পানি ব্যবহার করা বোধহয় আমাদের জন্য বিপদজনক হয়ে যাচ্ছে, এবং এটিও কিন্তু দুর্যোগের সাথে সম্পর্কিত। যেভাবেই হোক আমাদেরকে খাল খনন কর্মসূচি শুরু করতে হবে। আপনারা নিশ্চয়ই পত্রিকায় দেখেছেন, কয়েকদিন আগে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের উত্তর অঞ্চল, দক্ষিণ অঞ্চলে, বিশেষ করে রাজশাহীতে আমরা পদ্মা নদীর সাথে পদ্মা ব্যারাজ তৈরি করব। আমরা যেখানে পদ্মা ব্যারাজ এই জন্য আমরা তৈরি করব যে সীমান্তের ওপারে তারা ব্যারাজ তৈরি করা, বাঁধ তৈরি করার মাধ্যমে বিভিন্নভাবে পানি তারা নিচ্ছে, কিন্তু আমাদের কাছে যেই পানিটি আসছে শুকনো মৌসুমে হয়তো আমরা কম পাচ্ছি, যার ফলে যেটা হচ্ছে পানিতে, নদীতে পানির স্রোত কমে যাওয়ার ফলে অনেক সমস্যা হচ্ছে। আস্তে আস্তে আশপাশগুলো শুকিয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, ছোটবেলায় আমরা দেখেছি পদ্মা নদীর এপার থেকে ওপার দেখা যায় না, এখনও দেখা যায় না, তবে তখন পানি ছিল, এখন পানি শূন্য, দেখা হয়তো এখনও যায় না এপার থেকে ওপার। কেন চাচ্ছি আমরা ব্যারাজটি করতে? এই ব্যারাজটি আমরা এই জন্য করতে চাচ্ছি যে বর্ষাই বলুন, শুকনো মৌসুমি বলুন, যখনই হোক আমাদের দেশের মানুষ, কৃষকই হোক বা যে কোনো মানুষ হোক, তারা যাতে পানি পায়। আরেকটি ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে, এই ফারাক্কা বাঁধ হওয়ার কারণে যেটি হচ্ছে, ধীরে ধীরে যেহেতু পানির পরিমাণ কম, সেই জন্য ধীরে ধীরে যেটি হচ্ছে সমুদ্রের পানি দক্ষিণ অঞ্চলে ঢুকছে,
ফলে সুন্দরবন সহ ওই সকল অঞ্চলে যেই সমস্যাগুলো আছে, নোনতার কারণে নোনতা পানি বেশি পরিমাণে ভিতরে চলে আসার কারণে বিভিন্ন গাছপালা নষ্ট হচ্ছে, বিভিন্ন পশু বিলুপ্ত হয়ে যাচ্ছে। কাজেই আমরা যদি সেই প্রেশারটাকে রাখতে চাই, আমাদেরকে এই ব্যারাজটা নির্মাণ করতে হবে এবং ব্যারাজের মধ্যে আমরা পানি ধরে রাখবো। যখন বাড়তি পানি, বর্ষার মৌসুমে যেই পানিটা আসে, সেই পানিটি আমরা ধরে রাখতে পারবো, যাতে করে সেই পানিটি আমরা আমাদের মানুষের জন্য কাজে ব্যবহার করতে পারি, সেই পানিটিকে আমরা আরও যাবতীয় কাজে ব্যবহার করতে পারি। এবং শুধু এটাই নয়, এটার সাথে আরেকটি সমস্যা আছে। আমাদের ব্রহ্মপুত্র যে তিস্তা নদী যেটি আছে, আপনারা পত্রিকায় অনেকবার দেখেছেন। অনেকে অনেক কথা বলতে পারে, সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা অনেকে বলতে পারে, তবে আপনাদের সকলের সামনে আজকে আমি পরিষ্কার একটি কথা বলে যাই, ইনশাল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারেজের কাজে হাত দেবে। যারা বিভিন্ন বড় বড় কথা বলছে তাদের দেশে পরিষ্কারভাবে বলতে চাই, এই যে আজকে এখানে দুর্যোগ মন্ত্রী বসে আছেন, এই লোকটার নেতৃত্বেই তিস্তায় বিএনপি কর্মসূচি পালন করেছে, যা বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল করে নাই। তারা হয়তো বড় বড় কথা বলেছে, গরম গরম কথা বলেছে, কিন্তু কাজ যদি কেউ করে থাকে, ডেলিভারি যদি কেউ করে থাকে, পরিস্থিতি যদি কেউ তৈরি করে থাকে, সেটা বিএনপি করেছে। ইনশাল্লাহ বিএনপি সেটা করবে। এখন উপস্থিতিবৃন্দ, যেই কথাটা আমি বলেছি, দুর্যোগ আমরা থামাতে পারবো না, কিন্তু আমরা যেটা করতে পারি, আমরা দুর্যোগ সম্পর্কে মানুষকে ওয়াকিফাল করতে পারি। আমরা যেটা করতে পারি, আমরা মানুষকে সচেতন করতে পারি। আজকে এই অনুষ্ঠানের একটি শপথ হওয়া উচিত, আমরা শুধু মানুষকে সচেতনই করব না, আমরা নিজেরাও সচেতন হব। কারণ যেহেতু আমরা দুর্যোগকে থামাতে পারবো না, আসুন দুর্যোগ কোনোটি হলে কিভাবে আমরা মানুষ এবং সম্পদকে রক্ষা করতে পারি, কিভাবে ক্ষয়ক্ষতি কমাতে পারি, নিজেকে কিভাবে রক্ষা করতে পারি, আরেকজনকে কিভাবে রক্ষা করতে পারি, কিভাবে মানুষের সম্পদ রক্ষা করতে পারি, আসুন সেটিই হোক আমাদের আজকের এই অনুষ্ঠানের শপথ। কারণ আমরা একটি গরিব দেশ, এই গরিব দেশে আমাদের সম্পদ কম। আমরা যদি সম্পদকে রক্ষা করতে পারি, আমরা যদি আমাদের সম্পদকে সঠিকভাবে দেশ এবং মানুষের জন্য কাজে ব্যবহার করতে পারি, ধীরে ধীরে আমরা অন্য একটি উন্নত দেশের মতন গড়ে উঠতে পারবো। কিন্তু সম্পদ যদি নষ্ট হয়ে যায়, আমাদের অবহেলার কারণে, আমাদের অজ্ঞতার কারণে যদি সম্পদ নষ্ট হয়ে যায়, তাহলে মানসিক কষ্টই বাড়বে, মানুষই দুর্ভোগের শিকার হবে। আসুন আমরা আজকে এখানে শপথ গ্রহণ করি, আমরা নিজেরা সচেতন হব, অন্যকে সচেতন করব, পরিবেশকে আমাদের রক্ষা করতে হবে। আমরা খাল খনন করি, আমরা বৃক্ষরোপণ করি, আমরা পানি নষ্ট আমরা কম করি, যেভাবেই হোক প্রকৃতি যেভাবে ঠিক থাকতে পারবে, প্রকৃতিকে যত কম ডিস্টার্ব করা যায়, আমরা সেই কাজটা ইনশাল্লাহ করব। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ও কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী। আপনার মূল্যবান বক্তব্য ও এই বিশেষায়িত প্রতিষ্ঠান নির্মাণের উদ্যোগ বাংলাদেশের ইতিহাসে এক মাইলফলক হয়ে থাকবে। প্রশিক্ষিত জনবল এবং আধুনিক গবেষণার মাধ্যমে আমরা দুর্যোগের ঝুঁকি হ্রাসে এক নতুন যুগে প্রবেশ করলাম। প্রিয় সুধীবৃন্দ, মাননীয় প্রধান অতিথির নির্দেশে আজকে সবার এখানে সমাপ্তি ঘোষণা করার আগে আবারও সবাইকে আমাদের মন্ত্রণালয় অধিদপ্তর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের সবার কাজ এখানে শেষ করা হলো। ধন্যবাদ সবাইকে। সবাই দয়া করে বসুন, দয়া করে বসুন প্লিজ। মাননীয় প্রধানমন্ত্রী অনুষ্ঠান ত্যাগ করার পর আপনারা বের হবেন সবাই। ট্রাইপডটা গুছায় এসেন।
5টা 23 তারিখে তো আমার নদীর হ্যাঁ ওটা 5 মিনিট সারা বাংলাদেশে আমাদের মন্ত্রণালয় প্রায় 34,000 একর জমি সব উদ্ধার করবো গভর্নমেন্টের বড় ছাড়া এই জমিগুলোতে করা সম্ভব। আরো কিছু বড় রাস্তা করে সব ঠিক আছে আমি কি খবর, ভালো আছেন? ভালো আছেন সবাই? গতবার ঈদের বকশিশ পাইছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আরে গাড়ি যাওয়ার জায়গা ছবি নিয়ে কি আসসালামু আলাইকুম।